স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের আজকের থেকে আমি রিজিওনাল জিওগ্রাফি এই চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের মানে রিজিওনাল জিওগ্রাফির মধ্যে দেখবে অনেকগুলি সাব টপিক আছে, তাই তো। প্রথমেই আছে দেখবে রিলিফ বা ভারতের ভূপ্রকৃতি। তো আজকে আমরা ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে জানব। ঠিক আছে, যদিও ভারতের ভূপ্রকৃতি এটা শেষ করতে বেশ কয়েকটি ক্লাস লাগবে। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলো আছে, এই তো প্রত্যেকটা বিভাগের জন্যই প্রায় একটা দুটা করে ক্লাস লাগবে। আমি এক এক করে সিরিয়ালি সেই ক্লাসগুলি করে যাব। ঠিক আছে, দেখো তো এই যে আমাদের ভারতবর্ষ, আমরা সকলেই জানি যে ভারত আয়তনের দিক থেকে পৃথিবীতে সপ্তম বৃহত্তম দেশ, তাই তো। ভারতের স্থান আয়তনের দিক থেকে পৃথিবীতে সপ্তম। তো এই ভারতের যা আয়তন, পৃথিবীর স্থলভাগের যা মোট আয়তন, পৃথিবীর স্থলভাগের মোট আয়তনের প্রায় 2.4% এলাকা দখল করে আছে আমাদের এই দেশ ভারতবর্ষ। ওকে, আর এই ভারতবর্ষের যে ভূপ্রকৃতি আমরা সকলেই জানি, এই ভূপ্রকৃতি কি বৈচিত্র্যে ভরা, তাই তো। ভারতের ভূপ্রকৃতি বৈচিত্র্যময়। দেখো 1951 সালের যে সেন্সাস রিপোর্ট প্রকাশিত হয়, সেই সেন্সাস কমিশন ভারতের যে ভূপ্রকৃতি আছে, ভারতে কত শতাংশ কোন ভূমিরূপ আছে, সমভূমি কত, মালভূমি কত, পাহাড় পর্বত কত শতাংশ এলাকা দখল করে আছে, তার একটা হিসাব দিয়েছেন। কীরকম দেখো যে ভারতের 10.7% এলাকা জুড়ে আছে পর্বত। ঠিক আছে, যার উচ্চতা বলা হয়েছে 2135 মিটার থেকে বেশি। ওকে, আবার দেখো যে ভারতের 18.6% এলাকা জুড়ে আছে পাহাড়, যার উচ্চতা বলা হয়েছে 915 থেকে 2135 মিটার। ওকে, আবার দেখো যে ভারতের 27.7% এলাকা জুড়ে আছে মালভূমি, যার উচ্চতা বলা হয়েছে 305 থেকে 915 মিটার। এবং ভারতের 43% এলাকা জুড়ে আছে সমভূমি, যার উচ্চতা বলা হয়েছে 305 মিটারের কম। তার মানে আমরা কি দেখলাম, দেখো যে ভারতের বেশিরভাগ এলাকাই এই তো কোন ভূমিরূপ দখল করে আছে, বা ভারতের বেশিরভাগ এলাকায় কোন ভূমিরূপের অংশ, সমভূমির অংশ। কত? 43%। এতে কিন্তু প্রশ্ন হতে পারে, ঠিক আছে, যে ভারতের সমভূমি এলাকার আয়তন বা ভারতের সমতল এলাকা কত শতাংশ এলাকা জুড়ে আছে, তাহলে উত্তর কি হবে? 43%। এবার আমরা দেখে নিয়েছিল যে ভারতের এই যে ভূমিরূপগুলো আছে, এই ভূমিরূপ বা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী ভারতকে কয়টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়। ঠিক আছে, দেখো এই নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে, তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পেতে পারো। যেমন দেখো যে 1965 সালে এসপি চ্যাটার্জি, যাকে ভারতের ভূগোলের জনক বলা হয়, তিনি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী ভারতকে 7টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করেছেন। আবার কোনো বইয়ে 8টি বিভাগ পেতে পারো, আবার কোনো বইয়ে 5টি ভূপ্রাকৃতিক বিভাগ পেতে পারো। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে ভারতকে কয়টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়, 4টি, 5টি, 6টি, 7টি এরকম অপশন দেওয়া আছে, তাহলে তোমরা কোনটাতে টিক মারবে? বুঝতেই পারছো কনফিউশন, তাই তো। দেখো এখানে কনফিউশন দূর করার একটা সহজ উপায় হচ্ছে কি, দেখো যে ক্লাস 6-এর যে বই আছে, ক্লাস 6-এর বইটা সরকারি বই, তাই তো। এই সরকারি বইয়ে কিন্তু এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী ভারতকে 5টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করেছে। ঠিক আছে, তাহলে সরকারি বইকে আমরা সবচেয়ে অথেন্টিক ধরবো, বা ভবিষ্যতে যদি কোনো কারণে চ্যালেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে তুমি সরকারি বই দিয়েও বইয়ের তথ্য দিয়ে চ্যালেঞ্জ করতে পারবে, তাই তো। তাহলে তোমরা কি ধরে নেবে যে ভারতকে 5টি প্রধান ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এটাই রাইট। এবার এই 5টি কি দেখো, 5টি হচ্ছে, দেখো যে 1 নম্বর হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর হচ্ছে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, 3 নম্বর হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 নম্বর হচ্ছে পশ্চিমের মরু অঞ্চল, 5 নম্বর হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। ঠিক আছে, তাহলে এই 5টাকে বলছে প্রধান ভূপ্রাকৃতিক ভাগ। এবার এর মধ্যে আবার উপবিভাগ আছে। ঠিক আছে, যেমন দেখো এর মধ্যে উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে পূর্বাঞ্চলও আছে, পূর্বাঞ্চলটাও পড়ে। ঠিক আছে, বা উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল পড়ে।
আবার দেখো উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মধ্যে কি বলতো মধ্য ভারতের উচ্চভূমিটা পড়ে। ঠিক আছে, কোনো কোনো বইয়ে এই উপকূলের সমভূমি অঞ্চলকে দুটা আলাদা করে দেখিয়েছে, একটা পূর্ব উপকূলের সমভূমি আর একটা পশ্চিম উপকূলের সমভূমি। ঠিক আছে, কোনো কোনো বইয়ে এই দ্বীপপুঞ্জটাকে আলাদা ভাগে ভাগ করে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন যাই আসুক যে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, তোমরা উত্তর কি করবে যে 5টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়েছে। এই 5টি ভাগের মধ্যে মনে রাখবে এই যে উপদ্বীপীয় মালভূমি আছে, ঠিক আছে, এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটি হচ্ছে সবচেয়ে প্রাচীন, গঠনগত দিক থেকে সবচেয়ে প্রাচীন। প্রশ্ন হতে পারে কিন্তু যে ভারতের প্রাচীন ভূপ্রাকৃতি, সবচেয়ে প্রাচীন ভূপ্রাকৃতিক বিভাগ কোনটি? এই 4টা বা 5টা অপশন দিয়ে দিল, তাহলে উত্তর কি হবে? এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ঠিক আছে, এবার তোমরা মানচিত্রে দেখে নাও যে এই অঞ্চলগুলো কোথায় কিভাবে আছে। দেখো, আমরা যদি ভারতের মানচিত্র দেখি তাহলে দেখবে একদম উত্তরের দিকে, একদম উত্তরে এই যে লাল রঙের মতো অংশটি আছে, এই অংশটি হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। তো এই উত্তরের পার্বত্য অঞ্চল কোন কোন রাজ্য নিয়ে গঠিত? দেখো, যে পশ্চিম দিক থেকে যদি ধরিয়ে দেখো, দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, একটা লাদাখ আর জম্মু কাশ্মীর, তারপরে কি আছে হিমাচল প্রদেশ, তারপরে আছে উত্তরাখণ্ড, তারপরে দেখো সিকিম, অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি নিয়ে এই উত্তরের পার্বত্য অঞ্চল গঠিত। ঠিক আছে, এরপর দেখো এই উত্তরের পার্বত্য অঞ্চলের দক্ষিণে এই যে সবুজ রঙের অংশটি আছে, এই সবুজ রঙের অংশটি হলো উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। তো দেখো এখানে কোন কোন রাজ্য হতে পারে তোমাদের আইডিয়া আছে? এই তো কোন কোন রাজ্য? একদম পশ্চিম দিক থেকে দেখো যে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের কিছুটা অংশ, পশ্চিমবঙ্গ, আসাম। তাই তো এই রাজ্যগুলি নিয়ে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল গঠিত হয়েছে। এই তো এবার এই উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের দক্ষিণে এই সাদা রঙের অংশটি দেখছো, এই অংশটি কি? এই অংশটি হচ্ছে কি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তাই তো, তো ভারতের ঠিক মাঝখানে, তাই তো উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এবং দেখো যে যতগুলো প্রাকৃতিক বিভাগ আছে তার মধ্যে সবচেয়ে বড় বা বেশি এলাকা জুড়ে বিস্তৃত কোনটা? এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, যদি প্রশ্ন হয় যে ভারতের কোন ভূপ্রাকৃতিক বিভাগ সবচেয়ে আয়তনে বড়, তাহলে কি হবে? উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তাই তো, আবার দেখো বাদিকে বা পশ্চিম দিকে এই হলুদ রঙের মতো যে অংশটি আছে, এটা কি? সকলেই জানি আমরা কি, যে পশ্চিমের মরু অঞ্চল। তাই তো, আর এই আরব সাগর এবং বঙ্গোপসাগরের তীর বরাবর এই গোলাপি রঙের মতো যে অংশটি আছে, এই অংশটি হচ্ছে কি উপকূলের সমভূমি অঞ্চল। আর আরব সাগরে আছে লাক্ষাদ্বীপ, আর বঙ্গোপসাগরে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এবার আমাদেরকে এই ভূপ্রাকৃতিক বিভাগগুলি সম্পর্কে এক এক করে জানতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা এই উত্তরের পার্বত্য অঞ্চল এই বিভাগটি সম্পর্কে জেনে নিয়েছিল। ঠিক আছে, দেখো তোমরা মনে রাখবে যে এই উত্তরের পার্বত্য অঞ্চল কারাকোরাম পর্বতশ্রেণী, লাদাখ পর্বতশ্রেণী, হিমালয় পর্বতশ্রেণী এবং পূর্বাঞ্চল বা উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত। ঠিক আছে, এর মধ্যে এই কারাকোরাম পর্বতশ্রেণী আর লাদাখ পর্বতশ্রেণী নিয়ে আমার এই ক্লাসটি আগে করাই আছে। ঠিক আছে, আমি এই ক্লাসটির লিঙ্কও তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এরপরে আমরা এই হিমালয় পর্বতশ্রেণী এই সম্পর্কে এবার ডিটেলসে জান। দেখো যে হিমালয় পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত আমরা সকলেই জানি, তাই তো, এবং এই ভঙ্গিল পর্বত বলেই কি এটা কি পাললিক শিলায় গঠিত। তাই তো, এবার হিমালয় পর্বতের উৎপত্তি কিভাবে হয়েছে তাও আমরা আগে জেনেছি। ঠিক আছে, দেখো তো এই যদি ভারতের মানচিত্র হয় তাহলে ভারতের মানচিত্রে দেখো এই পুরো এলাকাটা জুড়েই হিমালয় পর্বত অবস্থান করছে। ঠিক আছে, মনে রাখবে পৃথিবীর 6টি দেশ জুড়ে হিমালয় পর্বত অবস্থান করছে। ঠিক আছে, কীরকম দেখো যে ভারত, চীন বা তিব্বত, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান এই 6টি দেশ জুড়ে হিমালয় পর্বত বিস্তৃত। ঠিক আছে, এই হিমালয় পর্বতের মোট ক্ষেত্রমান প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার। কত বলছি? 7 লক্ষ বর্গ কিলোমিটার। ঠিক আছে, তো এই 7 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় ভারতের মধ্যে অবস্থিত। তার মানে হিমালয় পর্বতের বেশিরভাগটাই কোথায় আছে? হিমালয় পর্বতের বেশিরভাগটাই ভারতে অবস্থান করছে।
ওকে, দেখো তো এইবারে হিমালয় পর্বতকে যদি আমরা দেখি, দেখো ঠিক কি বলছি, এই হচ্ছে ভারতের পশ্চিম দিক থেকে শুরু করে এই হচ্ছে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত এই হচ্ছে হিমালয় পর্বতের অবস্থান। মাঝখানে কি আছে, এই নেপাল আছে, এটা কি ভুটান আছে, তাই তো, এটা কি সিকিম, তাই তো। তাহলে দেখো যদি বলি হিমালয় পর্বতের দৈর্ঘ্য কোন দিক থেকে কোন দিকে, তাহলে এটা কি পশ্চিম দিক, এটা কি পূর্ব দিক, তাই তো। তাহলে দৈর্ঘ্যটা কি পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে, তাই তো। আর প্রস্থ কোন দিকটা কি, এটা হচ্ছে প্রস্থ, তাই তো। তার মানে কি উত্তর থেকে দক্ষিণে হচ্ছে হিমালয় পর্বতের প্রস্থ, ঠিক আছে। দেখো হিমালয় পর্বত, দেখো যে পশ্চিম দিকে এখানে একটা পর্বতশ্রেণী আছে, পর্বতশৃঙ্গ আছে নাঙ্গা পর্বত, যেটা পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে। নাঙ্গা পর্বতের উচ্চতা 8126 মিটার, ঠিক আছে। তো এই পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে দেখো যে পূর্বে অনেকটা ধনুকের মতো বাঁক নিয়ে বা ধনুকের মতো বাঁক সৃষ্টি করে, দেখো পূর্বে অরুণাচল প্রদেশে এখানে একটা শৃঙ্গ আছে যার নাম দেখো নামচাবারোয়া, ঠিক আছে। নামচাবারোয়া শৃঙ্গের উচ্চতা 7756 মিটার। তাহলে পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে কি নামচাবারোয়া শৃঙ্গ পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। তাহলে এর দৈর্ঘ্যটা কোন দিকে বলছি, পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে, তাই তো। তাহলে এই পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে এর দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার, প্রায় 2500 কিলোমিটার। তবে কোনো কোনো বইয়ে কিন্তু 2400 কিলোমিটারও পাবে, ঠিক আছে। তাহলে হিমালয় পর্বত ভারতের উত্তরে কি ধনুকের মতো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হয়ে আছে, এর দৈর্ঘ্য কত 2500 কিলোমিটার, ঠিক আছে। এবার প্রস্থটা যদি বলি, দেখো প্রস্থটা দেখো যে এখানে ভারতের পশ্চিম দিকে দেখো এদিকে প্রস্থটা বেশি, ঠিক আছে। যত পূর্ব দিকে যাচ্ছে দেখো তত প্রস্থটা কি হচ্ছে, কমছে, তাই তো। এটা মনে রাখবে কিন্তু যে হিমালয় পর্বত পশ্চিম দিকে প্রস্থে বেশি, তাই তো। পূর্ব দিকে যত যায় তত প্রস্থে কম হয়। এখানে দেখো প্রস্থ খুব কম, তাই তো। তো প্রস্থে প্রায় 200 থেকে 500 কিলোমিটার। তার মানে পশ্চিম দিকে কি প্রস্থ বেশি 500 কিলোমিটারের মতো, পূর্ব দিকে প্রস্থ ধীরে ধীরে কমে গেছে। আর আমরা সকলেই জানি যে হিমালয় শুধু একটি মাত্র পর্বত নয়, তাই তো। অনেকগুলি পর্বতশ্রেণী নিয়ে হিমালয় পর্বতমালা গঠিত, তাই তো। তো এই যে ভারতের উত্তরে এই যে হিমালয় পার্বত্য অঞ্চল আছে, এই হিমালয় পার্বত্য অঞ্চলকে দুরকম ভাগে ভাগ করা যায়, দুরকম ভাবে ভাগ করা যায়। একটা কি বলতো, একটা হচ্ছে যে এই পশ্চিম থেকে পূর্বে দৈর্ঘ্য বরাবর ভাগ করা যায়, ঠিক আছে। আরেকটা এই উত্তর দিক থেকে দক্ষিণে, তাহলে উত্তর দক্ষিণে কি এই প্রস্থ বরাবর হিমালয় পর্বতমালাকে ভাগ করা যায়, ঠিক আছে। তো আমরা দুরকম ভাগেই কিন্তু জানবো। পূর্ব থেকে পশ্চিমে এই ভাগটাও জানবো কটা ভাগ করা হয়েছে, তাই তো। দৈর্ঘ্য বরাবর কটা ভাগ সেটা আমরা জানবো। আবার উত্তর থেকে দক্ষিণে প্রস্থ বরাবর কটা ভাগ সেটাও আমরা জানবো, ঠিক আছে। তো প্রথমে আমরা এই উত্তর থেকে দক্ষিণে এই প্রস্থ বরাবর হিমালয় পর্বতমালাকে কয়টা অংশে ভাগ করা হয় সেটা দেখে নিই চল। দেখো এই উত্তর থেকে দক্ষিণে প্রস্থ বরাবর হিমালয় পর্বতমালাকে 4টি ভাগে ভাগ করা হয়। সবার উত্তরের ভাগটার নাম দেখো, সবার উত্তরের ভাগ হচ্ছে ট্রান্স বা টেথিস হিমালয়, তার দক্ষিণে আছে হিমাদ্রি বা উচ্চ হিমালয়, তারও দক্ষিণে আছে হিমাচল বা মধ্য হিমালয়, এবং সবার দক্ষিণে আছে শিবালিক বা অবহিমালয়, ঠিক আছে। দেখো এবার এই ভাগগুলো দেখো, দেখো তাহলে এই হিমালয়ের সবচেয়ে উত্তরের অংশ, এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এই অংশটাকে বলা হয় কি বলতো, ট্রান্স হিমালয়, ঠিক আছে। এবার এই যে ট্রান্স হিমালয়, দেখো ট্রান্স হিমালয়ের বেশিরভাগটাই কোথায় পড়ছে, ট্রান্স হিমালয়ের বেশিরভাগটাই পড়ছে চীন বা তিব্বতে, এই জন্য এটাকে কিন্তু তিব্বত হিমালয় বলা হয়, ঠিক আছে। তাহলে হিমালয়ের সবচেয়ে উত্তরের অংশের নাম কি, ট্রান্স হিমালয় বা টেথিস হিমালয়। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু মূল হিমালয়ের বাইরের অংশ, ওকে। এরপর দেখো তাহলে এই ট্রান্স বা টেথিস হিমালয় হলো। এবার ট্রান্স বা টেথিস হিমালয়ের দক্ষিণে, ঠিক আছে, এই যে এই অংশটা, এই যে এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ ট্রান্স বা টেথিস হিমালয়ের দক্ষিণের এই যে এইটুকু অংশ, এটাই হচ্ছে কি বলতো, হিমাদ্রি বা উচ্চ হিমালয়। কি বলছি, তাহলে ট্রান্স বা টেথিস হিমালয়ের দক্ষিণের অংশটাই হচ্ছে কি হিমাদ্রি বা উচ্চ হিমালয়, ওকে। এবার এই হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে এই যে এইটুকু অংশ, মনে করো হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে এই যে এইটুকু অংশ, এই অংশটাকেই বলা হয় হিমাচল হিমালয়, হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়, ঠিক আছে। আবার একদম সবার দক্ষিণে মানে হিমাচলেরও দক্ষিণে এই যে এইটুকু অংশ, এই অংশটাকে বলা হয় শিবালিক হিমালয় বা অব হিমালয়,
ঠিক আছে। এবার এই যে প্রত্যেকটা ভাগ, এই ভাগগুলো সম্পর্কে আবার আমাদেরকে আলাদা আলাদা করে জানতে হবে। তাহলে দেখো, যদি আমরা ভারতের এই দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাই, ওকে, তাহলে সবার প্রথমে আমরা কাকে পাবো? সবার প্রথমে আমরা এই পর্বতশ্রেণীটা কি শিবালিককে পাবো, তাই তো। এরপরে কি শিবালিকের উত্তরে কাকে পাবো? শিবালিকের উত্তরে পাবো হিমাচল বা মধ্য হিমালয়কে, তাই তো। এবার হিমাচল বা মধ্য হিমালয়ের পরে কাকে পাবো? এই হিমাদ্রি বা উচ্চ হিমালয়কে, তাই তো। এবার উচ্চ হিমালয়ের উত্তরে কাকে পাবো? টেথিস বা কি ট্রান্স হিমালয়কে, তাই তো। যদি আমরা এই হিমালয় পর্বতের প্রস্থচ্ছেদ আঁকি তাহলে ঠিক এরকম হবে। দেখো, তাহলে এটা মনে করো দক্ষিণ দিক আর এটা মনে করো উত্তর দিক, ঠিক আছে। হিমালয় পর্বতের প্রস্থচ্ছেদ আঁকলাম, তাহলে দক্ষিণ দিক থেকে আমরা উত্তর দিকে যাচ্ছি, তাহলে সবার প্রথমে কি পাবো? শিবালিক, এটা হচ্ছে শিবালিক, তাই তো। শিবালিকের পরে কাকে পাবো? এটা হিমাচল বা মধ্য হিমালয়, তাই তো। এরপরে কাকে? তার উত্তরে কে? এটা হিমাদ্রি বা উচ্চ হিমালয়, ওকে। এবং সবার উত্তরে এটাই হচ্ছে কি বলতো? এটাই হচ্ছে ট্রান্স বা টেথিস হিমালয়। তাহলে এই ছবি থেকে তোমরা উচ্চতা বুঝতে পারছো যে কোন হিমালয় কতটা উঁচু, তাই তো। দেখো, তাহলে সবার সবচেয়ে নিচু কোনটা? এই দক্ষিণে, সবার দক্ষিণের এই যে শিবালিক, এই শিবালিকের উচ্চতা সবচেয়ে কম। মনে রাখবে, শিবালিকের উচ্চতা, গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার, ঠিক আছে। এবার শিবালিকের চেয়ে কিছুটা উঁচু কি? এই হিমাচল বা মধ্য হিমালয়, তাই তো। এই হিমাচল বা মধ্য হিমালয়ে এর গড় উচ্চতা মনে রাখবে 3500 থেকে 4500 মিটার, ঠিক আছে। এরপর দেখো, তাহলে হিমাচলের উত্তরে কে আছে? হিমাদ্রি, তাই তো। তাহলে দেখো, হিমাদ্রি সবচেয়ে উঁচু, তাই কি না? তাহলে হিমালয় পর্বতের এই যে 4টা পর্বতশ্রেণী আছে, এর মধ্যে সবচেয়ে উঁচুকে হিমাদ্রি বা উচ্চ হিমালয়, তাই তো। এই উচ্চ হিমালয়ের গড় উচ্চতা 6000 মিটার, 6000 মিটার, ঠিক আছে। এরপর দেখো, এই অংশটা কি বলছি? টেথিস বা ট্রান্স হিমালয়। তাহলে হিমাদ্রি থেকে আস্তে আস্তে আবার হিমালয় পর্বতের উচ্চতা কমতে শুরু করেছে, তাই তো। তাহলে হিমাদ্রি থেকে উচ্চতা কম কার? এই ট্রান্স হিমালয়ের, তাই তো। ট্রান্স হিমালয়ের গড় উচ্চতা 3000 থেকে 5000 মিটার, ঠিক আছে। এবার দেখো, এখান থেকে কতগুলো তুমি কমন প্রশ্ন, ঠিক আছে, খুব সহজে উত্তর করতে পারবে। কিরকম? যদি জিজ্ঞেস করি যে হিমালয়ের তুষারাবৃত গিরি শৃঙ্গগুলি কোন হিমালয়ে অবস্থান করছে, বুঝতেই পারছো কোন হিমালয়ে? এটাতে, তাই তো। চির তুষারাবৃত সব গিরি শৃঙ্গগুলি কোথায় আছে? এই হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয়ে আছে, তাই তো। আর যদি বলি যে হিমালয়ের সর্বদক্ষিণের সমান্তরাল পর্বতশ্রেণী কোনটি, তাহলে কি সবার দক্ষিণে কোনটা? এটা কি শিবালিক পর্বতশ্রেণী, তাই তো। হিমালয়ের সবার উত্তরের, তাই তো, সবার উত্তরের পর্বতশ্রেণী কোনটি বা পর্বতমালা কোনটি? কি এই ট্রান্স বা টেথিস হিমালয়। আবার দেখো, এই যে হিমালয় পর্বতমালা, এই হিমালয় পর্বতমালার প্রথম উত্থান শুরু হয়েছিল মধ্য মায়োসিন যুগে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, এবং WBCS পরীক্ষা মানে WBCS এর মেন পরীক্ষা একবার প্রশ্নও ছিল যে হিমালয় পর্বতের প্রথম উত্থান শুরু হয়েছিল কোন যুগে? তাহলে উত্তর কি হবে? মধ্য মায়োসিন যুগে, ঠিক আছে। তাহলে দেখো, যে এই যে হিমালয় পর্বতমালার এই যে 4টা অংশ বা 4টা পর্বতশ্রেণী আমরা দেখলাম, এই 4টা পর্বতশ্রেণী কিন্তু আবার একই সময় উত্থান হয়নি, এক একটা পর্বতশ্রেণীর উত্থান এক এক সময় হয়েছে, ওকে। দেখো, সবার আগে এই 4টা পর্বতমালার মধ্যে সবার আগে উত্থান হয়েছে এই টেথিস হিমালয়ের বা ট্রান্স হিমালয়ের উত্থান হয়েছে আজ থেকে প্রায় 7 থেকে 12 কোটি বছর আগে, বুঝা গেল। তাহলে সবার প্রথমে উত্থান কার হয়েছে? এই হিমালয়। সবার উত্তরেরটা কি? টেথিস হিমালয়ের বা ট্রান্স হিমালয়ের কত? 7 থেকে 12 কোটি বছর আগে, ঠিক আছে। এবার এই যে হিমাদ্রি হিমালয়ের, দেখো হিমাদ্রি হিমালয়ের উত্থানও এই টেথিসের সঙ্গে সঙ্গেই হয়েছে, বুঝা গেল। তাহলে সবার আগে উত্থান হয়েছে কার? এই ট্রান্স হিমালয়ের 7 থেকে 12 কোটি বছর আগে, এবং এই ট্রান্স হিমালয়ের উত্থান সঙ্গে সঙ্গে এই হিমাদ্রি হিমালয়েরও উত্থান হয়েছে, ঠিক আছে। এরপর দেখো, যে 2.5 থেকে 3 কোটি বছর আগে এই হিমাচল হিমালয়ের উত্থান শুরু হয়, বুঝা গেল কি বলছি? আজ থেকে প্রায় 2.5 থেকে 3 কোটি বছর আগে এই হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়ের উত্থান শুরু হয়। এবার এই হিমাচল হিমালয়ের বহু পরে এই 20 লক্ষ থেকে 2 কোটি বছর আগে
এই শিবালিক হিমালয়ের উত্থান শুরু হয়। ক্লিয়ার? তাহলে দেখো যে এক একটা পর্বতশ্রেণী যেহেতু এক এক সময় উত্থিত হয়েছে, ফলে এই এক এক সময়ের উত্থানের চিহ্ন কিন্তু এর মধ্যে আছে, এই পর্বতশ্রেণীগুলোর মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, তাহলে সবার আগে উত্থান শুরু হয়েছে কার? এই ট্রান্স হিমালয়ের, এবং এর সঙ্গে সঙ্গে উত্থান হয়েছে কার? হিমাদ্রি হিমালয়ের। তাই তো এর পরে হিমাদ্রি হিমালয়ের বহু পরে, আজ থেকে প্রায় 2.5 থেকে 3 কোটি বছর আগে উত্থান হয়েছে কার? এই হিমাচল বা মধ্য হিমালয়ের। তাই তো এবার মধ্য হিমালয় উত্থানের পরে, বহু পরে, আজ থেকে প্রায় 20 লক্ষ থেকে 2 কোটি বছর আগে এই শিবালিক হিমালয়ের উত্থান হয়েছে। আবার দেখো এই যে 4টা সমান্তরাল পর্বতশ্রেণী আছে, এই 4টা সমান্তরাল পর্বতশ্রেণীগুলি গঠনগত দিক থেকে পরস্পর কি দ্বারা বিচ্ছিন্ন দেখো। তাহলে এই হচ্ছে কি শিবালিক হিমালয়, আর এটা হচ্ছে হিমাচল হিমালয়। তাই তো এই শিবালিক আর হিমাচল হিমালয়ের মাঝে একটা থ্রাস্ট আছে, থ্রাস্ট বা চ্যুতি আছে। তাহলে এই শিবালিক হিমালয় আর হিমাচল হিমালয় কি দ্বারা বিচ্ছিন্ন? একটা থ্রাস্ট বা চ্যুতি দ্বারা বিচ্ছিন্ন। ঠিক একই রকমের এই হিমাচল হিমালয় আর এই হিমাদ্রি হিমালয়, এই দুই হিমালয়ের মাঝেও একটা থ্রাস্ট বা চ্যুতি আছে। তাহলে হিমাদ্রি হিমালয় আর হিমাচল হিমালয় আর হিমাদ্রি হিমালয় থ্রাস্ট বা চ্যুতি দ্বারা বিচ্ছিন্ন, পৃথক হয়েছে। আর এটা কি ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয় আর এই হিমাদ্রি হিমালয়ের মাঝে এখানে আছে সুচার লাইন বা সিবন রেখা। এই সুচার লাইন বা সিবন রেখা কি তোমরা জানো, তাই কি না? প্লেট টেকটনিক থিওরি আলোচনার সময় আমরা বলেছিলাম যে যেখানে দুটো মহাদেশীয় পাত পরস্পরের সঙ্গে সংঘর্ষ ঘটে, সেখানে এই সুচার লাইন বা সিবন রেখার তৈরি হয়। তাহলে হিমালয় পর্বতের ক্ষেত্রেও তাই হয়েছে কি, ভারতীয় পাত আর ইউরেশীয় পাত, দুটাই মহাদেশীয় পাত, দুটা মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলেই কি হয়েছে? টেথিস মহিখাতের পলি কি উত্থিত হয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তাই তো তাহলে এখানে এই দুটা পাতের যে মিলনস্থল, এখানে সিবন রেখা আছে। ঠিক আছে, তার মানে যদি বলি হিমাদ্রি হিমালয় আর এই যে টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয় পরস্পর কি দ্বারা বিচ্ছিন্ন? মাঝখানে কি আছে? এই সুচার লাইন বা সিবন রেখা। এবার আমরা ট্রান্স বা টেথিস হিমালয় সম্পর্কে ডিটেলসে জেনে নিই চলো। ঠিক আছে, দেখো তাহলে আগেই বলেছিলাম কি, এই যে এইটুকু অংশ কি, এইটুকু অংশ হচ্ছে ট্রান্স বা টেথিস হিমালয়। তাই তো তাহলে টেথিস হিমালয়ের বেশিরভাগটাই কোথায় আছে? তিব্বতে আছে। তাই তো দেখো এই ট্রান্স বা টেথিস হিমালয় মূলত 4টা পর্বতশ্রেণী নিয়ে গঠিত। কি বলছি? এই ট্রান্স বা টেথিস হিমালয় মূলত 4টা পর্বতশ্রেণী নিয়ে গঠিত। দেখো সবার উত্তরের পর্বতশ্রেণীটা, এই যে এই পর্বতশ্রেণীটা কারাকোরাম পর্বত। ঠিক আছে, কারাকোরামের দক্ষিণে এই যে এই পর্বতশ্রেণীটা, এটা লাদাখ পর্বতশ্রেণী। ঠিক আছে, তারও দক্ষিণে এই পর্বতশ্রেণীটা জাস্কার পর্বতশ্রেণী। ওকে, আরেকটা আছে কৈলাস পর্বতশ্রেণী। এই যে কৈলাস পর্বতশ্রেণী, কৈলাসটা কিন্তু তিব্বতে অবস্থিত। তাহলে ভারতে কি বলতো, ভারতে এই 3টা পর্বতশ্রেণী নিয়ে, তাই তো সবার উত্তরে কারাকোরাম, তারপরে এটা লাদাখ পর্বতশ্রেণী, তারপরে এটা জাস্কার পর্বতশ্রেণী। ওকে, তো এই 3টা পর্বতশ্রেণী নিয়ে কি ভারতে এই 3টা পর্বতশ্রেণী আর তিব্বতের এই কৈলাস পর্বতশ্রেণী নিয়ে কি এই ট্রান্স হিমালয় বা টেথিস হিমালয় গঠিত। ঠিক আছে, দেখো তাহলে এই যে কারাকোরাম আছে, এই যে কারাকোরাম পর্বতের, মনে রাখবে কারাকোরাম পর্বতের এই যে এই শৃঙ্গটা K2 শৃঙ্গ। ঠিক আছে, কারাকোরাম পর্বতের K2 শৃঙ্গ বা গডউইন অস্টিন পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কি এই K2 বা কি গডউইন অস্টিন। উচ্চতা কত? 8611 মিটার। তো এই K2 ছাড়াও কারাকোরাম পর্বতে আরো কয়েকটি শৃঙ্গ আছে। K2 ছাড়াও কারাকোরাম পর্বতে কয়েকটি শৃঙ্গ আছে, যেমন এই শৃঙ্গটা দেখো, এটা হচ্ছে গ্যাসের ব্রুম। তো গ্যাসের ব্রুম 1, 2 আছে। ঠিক আছে, এই শৃঙ্গটা এটা হচ্ছে সালতারো। ঠিক আছে, এছাড়া আরও আছে ব্রড পিক। প্রশ্ন হতে পারে যে এই শৃঙ্গগুলো দিয়ে প্রশ্ন হতে পারে যে এগুলো কোন পর্বতশ্রেণীর শৃঙ্গ। তাহলে কারাকোরাম পর্বতের শৃঙ্গগুলো কি আছে? K2 বা গডউইন অস্টিন, গ্যাসের ব্রুম 1, 2, সালতারো, তাই তো ব্রড পিক। এছাড়া দেখো এই ট্রান্স হিমালয়ে এই পর্বতশ্রেণীগুলো ছাড়াও আগিল পর্বত আছে। ঠিক আছে, তো এই যে ট্রান্স হিমালয়, এই ট্রান্স হিমালয় কি বলতো, পর্বতশ্রেণী তো আছেই, তবে এই ট্রান্স হিমালয় কিন্তু মালভূমির নয়, এখানে কিন্তু মালভূমিও আছে এবং কিছু উচ্চ সমতল এলাকাও আছে।
যেমন দেখো আকসাই চীন, আকসাই চীন এই ট্রান্স হিমালয়ে অবস্থিত, এবং সোডা সমভূমি, এই সোডা সমভূমিও এই ট্রান্স হিমালয়ে অবস্থিত। প্রশ্ন হতে পারে কিন্তু যে সোডা সমভূমি হিমালয়ের কোন অংশের অন্তর্গত, তাহলে কোন অংশের সোডা সমভূমি কোন অংশের, এই ট্রান্স হিমালয়ের। ঠিক আছে, আবার দেখো এই পর্বতশ্রেণীটা কি বলছি, জাস্কার পর্বত, তাই তো। এই জাস্কার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লিওপারগেল। প্রশ্ন হতে পারে জাস্কার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম লিওপারগেল, যার উচ্চতা 4220 মিটার। ঠিক আছে, দেখো এই জাস্কার পর্বত নিয়ে প্রশ্ন ছিল, ডাব্লিউবিসিএস মেন পরীক্ষা একবার প্রশ্ন ছিল যে জাস্কার পর্বত কোন হিমালয়ের অন্তর্গত। 4টা অপশন ছিল, টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় না শিবালিক হিমালয়। তাহলে উত্তর কি হবে, তাহলে এই জাস্কার পর্বতশ্রেণী কোন হিমালয়, এই টেথিস বা ট্রান্স হিমালয়ের অন্তর্গত। আবার দেখো যে এই কারাকোরাম পর্বতে বেশ কয়েকটি হিমবাহ আছে। ঠিক আছে, এর মধ্যে আমরা জানি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিয়াচেন হিমবাহ। সিয়াচেনের দৈর্ঘ্য প্রায় 76 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 2.8 কিলোমিটার। এই সিয়াচেনটা কি, সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ। প্রশ্ন হয় যে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি, তাহলে কি সিয়াচেন হিমবাহ। কোন পর্বতে, কারাকোরাম পর্বতে। ঠিক আছে, তো এই সিয়াচেন মনে রাখবে, সিয়াচেন হচ্ছে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র। ঠিক আছে, আর এই সিয়াচেন হিমবাহের বরফগোলা জল দিয়েই নুব্রা নদীর উৎপত্তি হয়। কোন নদী, নুব্রা নদীর উৎপত্তি হয়। ঠিক আছে, তো এই সিয়াচেন ছাড়াও আরও বেশ কয়েকটি হিমবাহ এই কারাকোরাম পর্বতে দেখা যায়। এর মধ্যে দেখো যে হিসপার, বল্টারো, ফেটচেঙ্কো এই হিমবাহগুলো আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, একবার প্রশ্ন ছিল যে এই বল্টারো হিমবাহ কোন পর্বতে দেখা যায় বা কোন পর্বতে উৎপত্তি লাভ করে। তাহলে উত্তর কি হবে, কোন পর্বতে, কি কারাকোরাম পর্বতে। এই কারাকোরাম পর্বতে দেখো, এই কারাকোরাম পর্বতে কারাকোরাম, কিলিক, মন্টিকা গিরিপথ আছে। এর মধ্যে এই কারাকোরাম গিরিপথ ভারত ও তিব্বত অর্থাৎ ভারত ও চীনের সঙ্গে সংযোগ রক্ষা করে। ঠিক আছে, এরপর দেখো তাহলে এই কারাকোরাম হলো, কারাকোরামের দক্ষিণেটা কি বলছি, লাদাখ পর্বতশ্রেণী, তাই তো। লাদাখ, তো লাদাখটা কি, লাদাখ হচ্ছে ভারতের উচ্চতম মালভূমি এবং সেটা কি পর্বত বেষ্টিত মালভূমি। ওকে, তো এই লাদাখে মনে রাখবে, লাদাখে খারদুংলা নামে গিরিপথ আছে। এই খারদুংলা গিরিপথটি লাদাখে অবস্থিত। প্রশ্ন হতে পারে, ঠিক আছে, যার উচ্চতা 5206 মিটার। এই খারদুংলা গিরিপথেই ভারতের উচ্চতম সড়ক সেতু নির্মিত হয়েছে। প্রশ্ন হতে পারে যে খারদুংলা গিরিপথ কোথায় অবস্থিত। ঠিক আছে, অপশন দেওয়া থাকতে পারে, তাহলে কোথায়, লাদাখে, তাই তো। এবং কি বলতে পারি, কোন হিমালয়ে, ট্রান্স হিমালয়। ওকে, দেখো এই লাদাখে কি আছে, এই লাদাখ পর্বতেই এই প্যাংগং এবং সোমেরারি, প্যাংগং এবং সোমেরারি নামে দুটি লবণাক্ত জলের হ্রদ আছে। মনে রাখবে এই প্যাংগং হ্রদ হচ্ছে ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, এরপর দেখো তাহলে লাদাখ হলো, লাদাখের উপরে এটি কি বলছি, জাস্কার পর্বতশ্রেণী। আগেই বলেছি জাস্কার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শ্রেণীর নাম কি, লিওপারগেল। ওকে, দেখো এবার এই যে ট্রান্স হিমালয় আছে, এই ট্রান্স হিমালয়ের উপর দিয়ে কি কি নদী প্রবাহিত হচ্ছে। দেখো এই ট্রান্স হিমালয়ের উপর দিয়ে সিন্ধু, নুব্রা, শিওক, গিলগিট এই নদীগুলো এই ট্রান্স হিমালয়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বা টেথিস হিমালয়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রশ্ন হতে পারে কিন্তু যে এই সিন্ধু নদী হিমালয়ের কোন অংশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে কি টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।